যে নরেন্দ্র মোদী গত 10 বছরে দেশের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই ভোটটা যে দুর্নীতির বিরুদ্ধে হয়েছে এই কথাটা এখনো পর্যন্ত সামনে আনা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে। কিন্তু ওদের সংসারে এই শোকের পরিবেশ। এই যে ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন করতে গেছে দেখে মনে হচ্ছে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। উনি তো 240টা আসন পেলেন। যে কোনো দেশে যে কোনো দলের কাছে এটা কিন্তু খারাপ না। 240টা আসন পেয়েছে, 3 নম্বর বার প্রধানমন্ত্রী হচ্ছে, তাদের দলই প্রধান সমস্ত মন্ত্রক পেল, কিন্তু তাও তাদের মনে আনন্দ নেই কেন? এইটা হচ্ছে সব থেকে অবাক লেগেছে আমার, যে আমরা আনন্দ করছি, আমরা চা সিঙ্গারা খাচ্ছি, আমরা হাসি ঠাট্টা করছি, আর বিজেপির ঘরে এরকম শোকের পরিবেশ কেন? তার মানে কিন্তু বিষয়টা এরকম যে ওরা শুধু জিততে চায়নি। এই যে ওরা বলছিল যে আমরা 400 পার, সেটা যদি 300 350 পার হতো, তাহলে ওদের পরিকল্পনা ছিল যতদিন ইলেকশন কমিশনারের হাতে দেশ, এই সময়টাতে, এই 4-5 দিন, এই 1 সপ্তাহ ওরা রাস্তায় নামবে, ওরা দেশে রক্তগঙ্গা বইবে, দাঙ্গা করবে, বিরোধীদের বাড়ি পোড়াবে, বিরোধীদের অফিস পোড়াবে, বিরোধীদের খুন জখম হবে, কয়েক হাজার মানুষ মারা যাবে। এই রক্তস্নাত দেশের ঘটনার পর দেখা যাবে সেটা হচ্ছে যে মিলিটারি নামলো, মিলিটারি প্রধানকে ওরা, মনোজ পান্ডেকে ওরা প্রায় 1 মাস এক্সটেনশন দিল। হঠাৎ কেন দিয়েছিল তখন বুঝি। তার মানে ওদের পরিকল্পনা ছিল এটা, এই নৈরাজ্য তৈরি করবে, খুন জখম হবে, কয়েক হাজার মানুষ মারা যাবে, সরকারে কে? ইসি, তার দায়িত্ব। এরপর মিলিটারি নামবে, তারপরে কি হবে না হবে সেটা পরের কথা। কিন্তু এইটা ওরা করতে পারেনি। এইটা যেহেতু ওরা করতে পারেনি, গোটা দেশে এই যে বিরোধীদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, একেবারে জানে প্রাণে মেরে দেওয়া, এইটা যেহেতু ওরা করতে পারলো না, অতএব কিন্তু ওদের সংসারে এই শোকের পরিবেশ। এই যে ক্যাবিনেট মিনিস্ট্রি গঠন করতে গেছে দেখে মনে হচ্ছে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। এই যে ওদের মনে কোনো আনন্দ নেই, এর ফলে কিন্তু আমরা আজকে আনন্দ পাচ্ছি, ভারতবর্ষের মানুষ আনন্দ পাচ্ছে। এবার বুঝতে পারছি আমরা যে ওদের পরিকল্পনাটা কি ছিল। এদিকে নীতিশ কুমার, চন্দ্রকুমার নাইডু, যাদের উপর ভরসা করে আর কি কেন্দ্রে মোদী সরকার এলো, এই জোটটা কতদিন থাকবে আর প্রধানমন্ত্রী বা কতদিন টিকে থাকতে পারবেন মতামত? মানে গোটা ব্যাপারটাই তো ভীষণই ভোলাটাইল, সেটা তোমরা নরেন্দ্র মোদীকে দেখেই বুঝতে পারছো। যেভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের বিরুদ্ধে যে ভাষায় তারা কথা বলেছিল কয়েকদিন আগেই, কয়েক মাস আগে, এখন যেভাবে খোলাখুলি নির্লজ্জের মতো তারা তৈলবর্ধন করছে, এখান থেকেই বোঝা যাচ্ছে যে তাদের অবস্থা খুব খারাপ। তাদের মানসিক যেটাকে বলে তাদের যে বুস্টেড আপ হওয়ার যে কথা ছিল সেটা একদমই নেই। মানসিক একেবারে কনফিডেন্স একেবারে ব্রেক করে গেছে, ফলে তো তাদের পজিশন বেশ খারাপ। বাংলা থেকে 12 জন সাংসদ হলো, সেখান থেকে বাংলায় কোনো পূর্ণমন্ত্রী নেই, আবারও 2 জন হাফ প্যান্ট মন্ত্রী। এটা কেন? এটা কি কোনোভাবে বাংলাকে সান্ত্বনা দেওয়া হলো নাকি শাস্তি দেওয়া? এমনিতে ওরা তো ধরো প্রথম থেকেই ওদের 3টে লবির মধ্যে ঝামেলা হচ্ছিল। একটা হচ্ছে গুজরাট লবি, একটা হচ্ছে মহারাষ্ট্র লবি, আর একটা হচ্ছে উত্তরপ্রদেশ লবি। RSS এর মধ্যে এটা নিয়ে ঝামেলা হচ্ছিল। কোনোদিনই বাংলা লবি তার মধ্যে ছিল না। মোদি ছিল গুজরাট লবির প্রতিনিধি। এবার মহারাষ্ট্র লবি বলছে আমরা কি করব, দেশে যা টাকা চুরি হচ্ছে সব টাকাই গুজরাট লবি নিয়ে বেরিয়ে যাচ্ছে, সব টাকাই মোদি এবং অমিত শাহ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে RSS এর অন্য নেতারা তো আঙুল চুষছে, উত্তরপ্রদেশের নেতারা, গাডকারিরা, মহারাষ্ট্রের নেতারা, তারা তো কিছুই পাচ্ছে না। এই যে গত 10 বছর ধরে যা চুরি হলো সব চলে গেল মোদি এবং অমিত শাহের ঘরে, তাদের পকেটে। ফলত সেখানে তো এই যে কন্ট্রাডিকশন, এই যে ঝামেলা, এর মধ্যে তো বাংলা কোনোদিন ছিল না। এবং একটা কথা তোমাদের চ্যানেলের মাধ্যমে যেটা বলতে চাই, যে এই ভোটটা কিন্তু অনেকেই বলার চেষ্টা করছে যে এই ভোটটা হলো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ভোটটা হলো বিভিন্ন আঞ্চলিক দলের যে ভাতা রাজনীতি, সেই ভাতা রাজনীতির পক্ষে। আমি কিন্তু বলছি এই ভোটটা হলো দুর্নীতির বিরুদ্ধে। আমি দেখতে পাচ্ছি যে এই ভোটটা যে দুর্নীতির বিরুদ্ধে হয়েছে এই কথাটা এখনো পর্যন্ত সামনে আনা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে। মানুষ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দিয়েছে। অনেকেই বলার চেষ্টা করছে যে দুর্নীতির বিরুদ্ধে যদি মানুষ ভোট দিত তাহলে বোধহয় আঞ্চলিক দলকে হারাতো না। মানুষ এটা বুঝতে পেরে গেছে যে নরেন্দ্র মোদী গত 10 বছরে দেশের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে। রিজার্ভ ব্যাংকের 5 লাখ কোটি টাকা কোথায় গেল? এতগুলো ব্যাংক বন্ধ হলো, তার টাকা কোথায় গেল?
পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল? জিএসটির যে 2 লাখ কোটি টাকা উঠলো সেটা কোথায় গেল? পেট্রোলিয়ামের ওপর, ডিজেলের ওপর যে সেস বসলো সেই কয়েক লাখ কোটি টাকা কোথায় গেল? একটারও কিন্তু উত্তর নেই। এইটার বিরুদ্ধে মানুষ কিন্তু ভোটটা দিয়েছে। এই যে বিজেপি নেতাদের যে কামিনী এবং কাঞ্চনে তাদের যে আসক্তি, যেটা তথাগত রায় বলেছিল, এবং দুদিন আগে রাহুল সিনহার এক ভাইও বলছে, তাদের নেতাদের যে কামিনী এবং কাঞ্চনে যে আসক্তি, এটার বিরুদ্ধে মানুষ ভোটটা দিয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী লোকসভা ভোটের মুখেই বা লোকসভা ভোটে যখন চলছিল নিজেকে ঈশ্বরের দূত বলে প্রমাণ করছেন, অন্যদিক থেকে বলছেন আমি হিন্দুদের মানে রক্ষাকর্তা, হিন্দুদের ত্রাতা, রাম মন্দির করে দিয়েছে, অথচ সেই অযোধ্যাতে বিজেপির হার। এটা কেন? তার কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বরের দূতটা বললেন কেন? বললেন হচ্ছে আরএসএস এর মধ্যে একটা গোটা লবিটাকে বলার চেষ্টা করলো যে তোমরা আমার চুরিতে ভাগ বসাতে এসো না। আরএসএস এর মধ্যে আমি প্রধান, আমাদের দলে এক দল এক নেতা, তাহলে আমি যদি ঈশ্বরের দূত হই তাহলে যা টাকা পয়সা চুরি করে আনবো প্রথমে আমার ঘরে আসবে, তারপরে আমি কিছুটা অমিত শাহকে ভাগ দেবো, ইচ্ছা করলে গডকরিকে ভাগ দেবো, অতএব আমি ঈশ্বরের দূত। এই কথাটা বলে ও আরএসএস কে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু এই নির্বাচনে আরএসএস এর লোকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো যে তুমি একা ঈশ্বরের দূত, তুমি একাই চুরি করবে। রাবণ তো মুসলমান রাজা ছিল না, রাবণ ছিল হিন্দু শিব ভক্ত রাজা। তাহলে সেই শিব ভক্ত রাজাকে হারানোর চেষ্টা করেছিল রাম। তার মানে আরএসএস এর কর্মীরাও এটা বুঝতে পারলো যে জয় শ্রীরাম মানে এই মুহূর্তে দেশের যে রাবণ, সেই রাবণকে পরাজিত করতে হবে। ফলত এই যে অযোধ্যায় হার, এটা কিন্তু গোটা আরএসএস এর মধ্যে নরেন্দ্র মোদী যে কোণঠাসা হয়ে গেছে তার পরিচয়। নরেন্দ্র মোদী যেমন কোণঠাসা হয়েছে, তেমনি অমিত শাহ কি মনে করছেন আপনারা যে অমিত শাহ কি ইন্ডিয়া জোট ভাঙার একটা চেষ্টা করবে বিজেপি তরফ থেকে? এমনটা কি চাপ দেওয়া হতে পারে? সে তো ওদের এতটুকু চুরির টাকা আছে, ওরা চুরির টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করবেই। কিন্তু মানুষ যে এবারে দুর্নীতির বিরুদ্ধে ভোটটা দিল, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা কিভাবে রুখে দাঁড়াবে বা ইন্ডিয়া জোটরা কিভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখবে? এটা তো মানে ইন্ডিয়া জোট যখন বুঝতেই পারছে যে এই সরকারটা খুবই ভোলাটাইল, এর শিকড় গভীরে নয়, অতএব তারা যদি সুসংগত থাকতে পারে তাহলে তো আর কিছুদিনের মধ্যেই তারা ক্ষমতায় আসার মতো জায়গায় তারা চলে আসছে। অতএব বিরোধী শুধুমাত্র নির্ঝঞ্ঝাট বিরোধী পক্ষ হওয়ার জন্য তো ইন্ডিয়া জোট নয়, তাদের তো সরকারে আসতে হবে, তাদের তো মানুষকে বেকার মানুষগুলো আছে তাদেরকে চাকরি দিতে হবে, রোজগার দিতে হবে। নীতিশ নাইডু যে বারবার বিজেপি থেকে চাপ দিচ্ছে, এখনো পর্যন্ত দেখা গেল যে চন্দ্রবাবু নাইডু তিনি রীতিমতো প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খুলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে তাদেরকে একটা মন্ত্রী বা লোকসভার স্পিকারের পদে দায়িত্ব দিতে হবে। সেখানে কিন্তু মোদী সরকার এদিক থেকে চুপ। তাহলে কি মনে করছেন যে ওরা যদি চলে আসে তাহলে কি এনডিএ জোটটা ভেঙে গিয়ে প্রধানমন্ত্রী তাহলে অবস্থা? সেটাই তো আমি বলছি যে নরেন্দ্র মোদী আরএসএস এ কোণঠাসা, নরেন্দ্র মোদী এনডিএ তে কোণঠাসা। ইন্ডিয়া জোটকে এবার বুঝতে হবে যে আমরা নির্ঝঞ্ঝাট বিরোধী পক্ষ হওয়ার জন্য এই যুদ্ধটা করিনি, আমাদের সরকারে যেতে হবে, ভারতবর্ষের বেকার সমস্যার সমাধান করতে হবে। ইউসিসি, সিএ বা এনআরসি এই যাবতীয় গুলোর মধ্যে ইন্ডিয়া জোটের কি ভূমিকা থাকে? এগুলো তো বাতিল করার কথা তারা আগেই বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা বাতিল করবে। তারা বলেছে পিএমএলএ যে আইন, সেই আইনটাকে তারা পাল্টাবে। অতএব এগুলো তো থাকার কথাই নয়। রাজ্য সরকারের অনুমতি ছাড়া, রাজ্য সরকারের উপরে তাদের এই যে কেন্দ্রের, আসলে তো এটা একটা ইউনিয়ন গভর্নমেন্ট, তাহলে এই যে ইউনিয়ন গভর্নমেন্টের যে অনবরত মাতব্বরি, সেটা যে চলবে না, এইসব কথাগুলো তো উঠেই এসছে। সর্বশেষ প্রশ্ন, জাতিগত জনগণনা কতটা জরুরি আর ইন্ডিয়া জোট এতে কি ভূমিকা রাখে? মানে এই মুহূর্তে ভারতবর্ষে যে পরিচিতি সত্তার রাজনীতি, যে রাজনীতিটাকে বিজেপি নিজের মতো করে ব্যবহার করছে, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, যে চেষ্টা তাদের করা উচিত আমি এটা বলতে পারি, তাহলে খুব দ্রুতই ভারতবর্ষে এই যে এসসি এসটি ওবিসি আদিবাসী যারাই ভারতবর্ষের মূল জনগণ, যারাই খেটে খাওয়া মানুষ, তাদের রোজগারের ব্যবস্থা করা, এটা ইন্ডিয়া জোটের প্রথম কাজ।